তোরা দুই ভাই কি পেয়েছিস বলতো? তোর বড় দাদা বিপ্লব নিজে পছন্দ করে গরিব বাড়ির মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো, আর আমি ভেবেছিলাম এবার আমার পছন্দ করা বড়লোক ঘরের মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব, কিন্তু তুই এখন বলছিস তুই অলরেডি মেয়ে পছন্দ করে ফেলেছিস। আরে মা, আমি কি দাদার মতো বোকা নাকি? আমি ভীষণ বড়লোক বাড়ির মেয়েকে পছন্দ করেছি, আর আমি যদি ঈশিতাকে বিয়ে করতে পারি না, ওর বাবা মা আমাদেরকে একটা বড় ফ্ল্যাট আমার নামে লিখে দেবে। ঈশিতার বাবা এই শহরের একজন বড় বিল্ডিং কনস্ট্রাক্টর। এবার বলো, আমাদের বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? ছেলের মুখে এমন কথা শুনি শিবানী দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ শিবানী দেবী প্রচন্ড পরিমাণে টাকা লোভী মহিলা ছিল, আর সে সবসময় বড়লোক হওয়ার স্বপ্ন দেখত। তাই সে কোনো আপত্তি না করেই বড়লোক ঘরের মেয়ে ঈশিতার সঙ্গে তার ছেলের বিয়ে দিয়ে দেয়। আর বিয়ের পর ঈশিতা যখন শ্বশুর বাড়িতে আসে, তখন সে তার বড় জা এবং শাশুড়ি মাকে অপমান করতে শুরু করে। এভাবেই দু একদিন কাটার পর একদিন ঈশিতা তার শাশুড়ি মাকে বলে, বলছি মা, এক সপ্তাহ পর আমার জন্মদিন, আর বিয়ের পর শ্বশুর বাড়িতে এটাই যেহেতু আমার প্রথম জন্মদিন, তাই আমি ঠিক করেছি আমার জন্মদিনে বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমি আমার বাপের বাড়ি থেকে ধরুন মোটামুটি 100 জনকে নিমন্ত্রণ করব। সবকিছুর আয়োজন কিন্তু আপনাদেরকেই করতে হবে। আমাদেরকে সবকিছুর আয়োজন করতে হবে মানে? তোমার বাবা এত বড় লোক, তোমার আবার টাকা পয়সা নিয়ে চিন্তা কিসের? তুমি তো একবার ফোন করলেই তোমার বাবা তোমাকে লাখখানেক টাকা পাঠিয়ে দেবে। তুমি তো ভালো করেই জানো আমার ছেলের ইনকাম বেশি নয়। আরে বাবা, আপনার ছেলেকে টাকা দিতে কে বলেছে? ওই তো মাত্র 20,000 টাকা স্যালারি পায়, তা দিয়ে 100 জনকে খাওয়ানো সম্ভব নয়। আমি তো আপনার বড় বৌমাকে রান্না বান্না করার কথা বলছি। আমার জন্মদিনের অনুষ্ঠানে দিদিকেই কিন্তু 100 জনের খাবার রান্না করতে হবে। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে ছোট? তুমি তোমার বাপের বাড়ি থেকে 100 জনকে নিমন্ত্রণ করবে আর আমাকে রান্না করে খাওয়াতে হবে? এটা কি সম্ভব? আমি 100 জনের খাবার কিভাবে রান্না করব? হ্যাঁ তাই তো, বড় বৌমা একদম ঠিকই বলছে। ছোট বৌমা, তোমার তো টাকার অভাব নেই, তুমি তো চাইলে বাইরে থেকে খাবার অর্ডার করেও সবাইকে খাওয়াতে পারবে। তাহলে বাড়িতে শুধু শুধু এসব রান্নার ঝামেলা করার কি দরকার? আমি না শুনতে পছন্দ করি না। আমি যখন বলেছি আমাদের বাড়িতেই রান্না বান্না হবে, তাহলে বাড়িতেই আপনাদেরকে রান্না করতে হবে। আমি আমার বাবা মা আর আমার ফ্যামিলিকে বলেছি আমার বড় জা খুব ভালো রান্না করতে পারি, তাই সবাই আমার বড় জায়ের হাতে রান্নাই খেতে চেয়েছে। দেখো ঈশিতা, এতজনের রান্না একা একা করা মোটেই সম্ভব নয়। তুমি দয়া করে অন্য কোনো ব্যবস্থা করো। ঠিক আছে, বুঝেছি। এই বাড়িতে আমার কথার কোনো দাম নেই, তাই তো? মা, আপনি এখনো পর্যন্ত শহরের বড় 5 তলা ফ্ল্যাটে থাকার স্বপ্ন দেখছেন তো? সেই স্বপ্ন দেখা বন্ধ করে দিন, কারণ আমার বাবা যে ফ্ল্যাট আপনাদের নামে লিখে দেবে বলেছিল, সেটা আমি দিতে বারণ করে দেব। আমার বাবা আমার জন্মদিনেই তো আমাকে ফ্ল্যাটটা গিফট করবে বলেছিল। এখন মনে হচ্ছে বাবাকে ফোন করে বারণ করতে হবে। আরে নানা বৌমা, তুমি এরকম করো না। তুমি যা বলবে তাই হবে। তুমি 100 জন কেন, তুমি 200 জনকে নিমন্ত্রণ করো, ঠিক আছে? তোমার জন্মদিনের অনুষ্ঠান বাড়িতেই খুব ভালো করে পালন করা হবে, আর সমস্ত রান্না বান্না বড় বৌমা করবে। তুমি শুধু তোমার জন্মদিনের দিন তোমার বাবার কাছ থেকে ফ্ল্যাটটা আমার ছেলেদের নামে লিখিয়ে নেবে। এই শুনে ঈশিতা তখনই নিজের ঘরে চলে যায়। আসলে ঈশিতা তার বড় জাকে একদমই পছন্দ করে না, কারণ ঈশিতার থেকে তার বড় জা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তাই ঈশিতার বিয়ের দিন, এমনকি তার মুখ দেখানোর অনুষ্ঠানেও শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই ঈশিতার প্রশংসা না করে তার বড় জায়েরই প্রশংসা করতে ব্যস্ত থাকে। আর সেই দিনটার কথা মনে পড়লেই ঈশিতার প্রচন্ড পরিমাণে রাগ হয়। আরে বড়লোকের মেয়ে ঠিকই, কিন্তু মেয়েটার গায়ের রংটা তো একটু চাপা ধরনের, আবার নাক নকশার গঠনটাও তো ভালো নয়, হাইটটাও তো অনেকটাই শর্ট। মনে হচ্ছে বড়লোক বাবা মা ভালো জায়গায় বিয়ে দিতে পারছিল না, এই জন্যই তো এরকম একটা মধ্যবিত্ত পরিবারে মেয়ের বিয়ে দিয়েছে। বিয়ে দিয়েছে মানে? টাকা পয়সা সম্পত্তির লোভ দেখিয়ে মেয়ের বিয়ে দিয়েছে। মেয়েটার বাবা বলেছে যদি বাবলু ওনার মেয়েকে বিয়ে করে, তাহলে নাকি বিয়ের পর 5 তলা একটা ফ্ল্যাট ওদের নামে লিখে দেবে। সেই জন্যই তো বাবলু এরকম একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। না হলে এরকম দেখতে খারাপ মেয়েকে আজকাল কোনো ছেলেই তো বিয়ে করতে চাইবে না। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তবে শিবানীর বড় বৌমা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, একেবারে অপ্সরার মতো। গরিব পরিবারের মেয়ে হলেও মেয়েটার মধ্যে সংস্কার আছে, সবার সঙ্গে কত ভালো ব্যবহার করে, সবাইকে সম্মান করে, আবার ভালো রান্নাও করতে পারে। শিবানীর ছোট বৌমা তো শুনেছি বাড়ির কোনো কাজকর্ম রান্না বান্না করতে পারে না। আর দেখো কেমন নির্লজ্জ, সবাই সামনে আছে তবুও মাথায় ঘোমটা নেই। এভাবেই পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মুখে বাজে বাজে কথা শুনে ঈশিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়।
আমাকে অপমান করা হচ্ছে, আমি দেখতে খারাপ, আমার হাইট শর্ট, শুধুমাত্র আজকে আমার বড় জায়ের জন্য আমাকে এরকম ভাবে অপমানিত হতে হচ্ছে। আমি আমার বড় জাকে কিছুতেই আর শান্তিতে থাকতে দেব না। ওর জীবন থেকে আমি সব শান্তি কেড়ে নেব। ও দেখতে সুন্দর তাই তো, ওর সুন্দর রূপ কিভাবে নষ্ট করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। সেদিন থেকেই ঈশিতার মনে তার বড় জাকে নিয়ে রাগের সঞ্চার হয়। তাই সে নিজের জন্মদিন উপলক্ষে 100 জন আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে খাওয়ানোর দায়িত্ব তার বড় জায়ের উপর দিয়ে দেয়। আমার জন্মদিনের অনুষ্ঠানের দিন আমি আমার বড় জাকে ভীষণ খাটাবো, বাড়ির কাজকর্ম রান্নাবান্না সবই ওকে দিয়ে করাবো, যাতে ও নিজের কেয়ার করতে না পারে আর দেখতে খারাপ হয়ে যায়। 100 জনের রান্না করতে গিয়ে ও আগুনের তাপে একেবারে ঝলসে যাবে, ওর সুন্দর ফর্সা রং নষ্ট হয়ে যাবে, তখন আর কেউ ওকে আমার থেকে দেখতে সুন্দর বলবে না। এই ভেবে ঈশিতা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে। কিন্তু অন্যদিকে বিপাশা ভীষণ পরিমাণে বিপদে পড়ে। মা, আপনি তো ছোটকে বলে দিলেন যে আমি সব রান্না বান্না করব, কিন্তু আমি একা একা অত জনের রান্না কিভাবে করব বলুন তো? একা হাতে 100 জনের রান্না কি করা সম্ভব? আমি একা একা কিছুতেই করতে পারবো না, আপনি আমাকে একটু সাহায্য করবেন। আরে বৌমা, আমি তোমার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু শুধুমাত্র ছোট বৌমার বাবার কাছ থেকে ওই 5 তলা ফ্ল্যাটটা নেওয়ারই তো অপেক্ষা। তারপর থেকে তুমি আরামেই থাকতে পারবে। এই কটা দিন একটু কষ্ট করো না, আর তাছাড়া তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি তোমাকে হেল্প করে দেব, ঠিক আছে? ঠিক এমন সময় সেখানে ঈশিতা চলে আসে। না না মা, একদমই এই ভুলটা করবেন না। আপনার বড় বৌমাকে কোনো সাহায্য করা যাবে না, সম্পূর্ণ রান্না আপনার বড় বৌমাকেই করতে হবে। আর হ্যাঁ, একটা কথা আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমি আমার জন্মদিনের অনুষ্ঠানে আমার বন্ধু বান্ধবদের কিন্তু নিমন্ত্রণ করছি না। প্রথম দিন আমি আমার আত্মীয় স্বজনদের খাইয়ে দিচ্ছি, আর তারপরের দিন আমি আমার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করব। ওই ধরে নিন 50 জন মতো বন্ধু বান্ধব বাড়িতে আসবে, আর তার পরের দিন আবার আমার বাবার অফিসের এমপ্লয়িদেরও আমি নিমন্ত্রণ করব। ঈশিতার কথা শুনে বিপাশা খুবই ভয় পেয়ে যায়। আর দেখতে দেখতে এভাবেই ঈশিতার জন্মদিন এগিয়ে আসে। আর ঈশিতা তার জন্মদিনের অনুষ্ঠানে রান্নাবান্নার মেনু নিজে হাতে তৈরি করে। আজকে থেকে সবে খেল শুরু। 1 মিনিটের জন্য আমার বড় যাকে আমি রান্নাঘরের বাইরে বেরোনোর সুযোগ দেব না। সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে আগুনের কাছে থাকবে, তারপরেও মজা বুঝতে পারবে। আমি শুনেছি সবসময় যারা আগুনের কাছে থাকে রান্নাবান্না করে তারা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। আমি প্রত্যেকদিন কিছু না কিছু বাহানা করে বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করব, যাতে আমার বড় যা রান্না করতে করতে একেবারে কালো হয়ে যায়। এই ভেবে ঈশিতা একটা বড় লম্বা লিস্ট তৈরি করে তার বড় জায়ের কাছে নিয়ে যায়। আর সেই লিস্ট দেখে ঈশিতার বড় জা এবং শাশুড়ি মা একেবারে আকাশ থেকে পড়ে। ওরে বাবা, 100 রকমের খাবার! এত খাবার আমি কিভাবে রান্না করব? সকাল থেকে রাত হয়ে গেলেও এত খাবার রান্না করা সম্ভব নয়। আমি আমার আত্মীয় স্বজনদের মধ্যে শুধুমাত্র স্পেশাল 100 জনকেই নিমন্ত্রণ করেছি, আর আমি আমার জন্মদিনের অনুষ্ঠানে ওদের সবাইকে ওদের পছন্দ মতো খাবার খাওয়াবো। প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাবার এখানে লেখা আছে। 100 জনের জন্য 100 রকমের খাবার। এখান থেকে যদি একটাও খাবার কম হয়েছে তাহলে কি হবে বুঝতেই তো পারছো। এই শুনে বিপাশা নিরুপায় হয়ে রান্নাঘরে চলে যায়, আর সে তাড়াতাড়ি করে রান্না করতে শুরু করে। বিপাশা যাতে তাড়াতাড়ি রান্না বান্না করতে পারে তাই শিবানী দেবী আরো 2-3টে গ্যাস ওভেনের ব্যবস্থা করে দেয়। কিন্তু শাশুড়ি মা যাতে আর কোনোভাবেই বড় যাকে সাহায্য করতে না পারে তাই ঈশিতা শাশুড়ি মাকে আর কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেয় না। এর ফলে বিপাশা একা একাই সমস্ত রান্না বান্না করতে থাকে। আর প্রচন্ড গরমের মধ্যে রান্না করতে গিয়ে বিপাশা প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে। আর যা দেখে মনে মনে ঈশিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই ঈশিতার আত্মীয় স্বজন সকলেই বাড়িতে চলে আসে। মা, আপনি সবাইকে ঠিক মতো বসান, আমি দেখছি দিদির রান্না বান্না কত দূর হলো। সবাই তো চলে এসেছে, এনাদেরকে বেশিক্ষণ না খাইয়ে বসিয়ে রাখতে পারবো না আমি। এই বলে ঈশিতা রান্নাঘরে যায়। আর সে রান্নাঘরে গিয়ে দেখে যে গরমের মধ্যে 100 রকমের খাবার রান্না করতে গিয়ে বিপাশার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। আর যা দেখে ঈশিতা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। তোমার রান্না কত দূর হলো? সবাই কিন্তু চলে এসেছে, আমি তোমাকে আর বেশি সময় দিতে পারবো না। আধ ঘন্টার মধ্যেই সব রেডি করে ফেলো, ওকে? আধ ঘন্টার মধ্যে আমি কিছুতেই পারবো না গো ছোট, এখন আমার অনেকগুলো রান্না বাকি। এখন তো আমি সবে ফিশ ফ্রাই ভাজছি, এটা হয়ে গেলে তুমি বরং স্টার্টার গুলো আগে ওনাদেরকে খেতে দিয়ে দেবে। ওয়াও, ফিশ ফ্রাই আমার ফেভারিট খাবার। আমার জন্য একটু বেশি করে ফিশ ফ্রাই ভাজবি কিন্তু। আচ্ছা, তুমি তো গরিবের মেয়ে, তাহলে তুমি এত বড়লোকি খাবার কিভাবে রান্না করতে পারো বলো তো? দেখি তো আদেও তুমি ফিশ ফ্রাই ভাজতে পারছো কিনা। এই বলে ঈশিতা
ফিশ ফ্রাই যেই কড়াইতে ভাজা হচ্ছিল সেই কড়াইয়ের দিকে তাকাতে যায় আর তখনই তেল ছিটকে ঈশিতার মুখে এসে পড়ে। এর ফলে তার মুখ সঙ্গে সঙ্গে পুড়ে যায় আর সে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখনই তাড়াতাড়ি করে সবাই সেখানে ছুটে আসে আর ঈশিতাকে হসপিটালে নিয়ে যায়। আর অতিরিক্ত গরম গরম তেল ঈশিতার মুখে পড়ার ফলে তার মুখের একটা পাশ পুরোপুরিভাবে কালো হয়ে যায়। এর ফলে ঈশিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। ছোট, তুই এরকম ভাবে কান্নাকাটি করিস না, তোর মুখের কালো দাগ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুই আবার দেখতে সুন্দর হয়ে যাবি। আমার ভীষণ খারাপ লাগছে, কেন জানি না আমার মনে হচ্ছে তোর এই অবস্থা শুধুমাত্র আমার জন্য হয়েছে। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস ছোট। তুমি আমার কাছে ক্ষমা চাইবে না দিদি, তুমি কোনো দোষ করনি, আমি আমার পাপের শাস্তি পেয়েছি, এটা আমার কর্মেরই ফল। তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপরে এই কদিনে অনেক অত্যাচার করেছি, সেই জন্যই তো উপরওয়ালা আজকে আমাকে শাস্তি দিয়েছে। সেদিন থেকে ঈশিতা নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয়। সে আর কখনো তার বড় যা কিংবা শাশুড়ি মায়ের সঙ্গে বাজে ব্যবহার করে না, আর নাইবা সে টাকা পয়সা সম্পত্তি নিয়ে অহংকার দেখায়। এমনকি ঈশিতা তার দেওয়া কথা মতো তার বাবার 5 তলা ফ্ল্যাট শাশুড়ি মা এবং তার 2 ছেলের নামে লিখে দেয়। এভাবেই ঈশিতা তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। মা, এই বৃষ্টি বাদলের দিনে আমার না দিদির কথা খুব মনে পড়ছে। এই বর্ষাকালটা আমরা 2 বোন কতটা মজা করে কাটাতাম, বৃষ্টিতে ভেজা, পকোড়া খাওয়া, আর তুমি আমাদের 2 বোনের পছন্দের ইলিশ মাছ ভাপা, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আরো কত কিছু রান্না করে খাওয়াতে। এখন দিদি নেই বলে আমার যেন বর্ষাকালটা একেবারে ভালোই লাগে না। আমারও আজকে আমার বড় মেয়ের কথা খুব মনে পড়ছে। 5 বছর কেটে গেল, মেয়েটার মুখ দেখা তো দূরের কথা, মেয়েটার সঙ্গে ফোনে কথাও হয়নি। আমাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের পছন্দের ছেলেকে মেয়েটা বিয়ে করেছে বলে তোর বাবা তো ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতেই দেয়নি। কিন্তু মা, বাবার কথা শুনলে দিদির সঙ্গে আমাদের আর কোনোদিনও দেখাই হবে না। চলো না, আজকে আমরা বাবাকে না জানিয়ে দিদিদের বাড়িতে যাই। আমার না দিদিকে দেখতে খুব ইচ্ছা করছে। দিদি কোথায় থাকে, কিভাবে থাকে, দিদির পরিবারের লোকজন কেমন, আমার জানার ভীষণ ইচ্ছা করছে। আজ থেকে 5 বছর আগে কবিতা হাসি খুশি তার ধনী বাবা মা এবং বোন রিঙ্কির সঙ্গে বাস করত। তাদের পরিবার শহরের ধনী গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল। কিন্তু কবিতা এক মধ্যবিত্ত পরিবারের ছেলে চন্দনকে পছন্দ করে বসে, কিন্তু তার বাবা মা কিছুতেই চন্দনকে মেনে নিতে চায় না। তাই কবিতা তার পরিবারের বিরুদ্ধে গিয়েই চন্দনকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর তারপর থেকে কবিতার পরিবারের লোকজন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। কিন্তু আজকে বৃষ্টি বাদলের দিনে কবিতার মা এবং বোন দুজনেই কবিতার কথা খুবই মনে করে। তাই তারা গাড়ি নিয়ে তখনই কবিতার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ড্রাইভার, গাড়ি আস্তে চালাও। উফ, এত বাজেভাবে গাড়ি চালাচ্ছ, ভীষণ কষ্ট হচ্ছে। আর মা, রাস্তাঘাটে এত জল জমে আছে কেন? এখানে কি কোনো ড্রেনেজ সিস্টেম নেই? ইস, মনে হচ্ছে যেন আমরা পুকুরের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। ওই তো মা, ওই যে লাল রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই দিদির শ্বশুর বাড়ি। বিয়ের আগে দিদি একবার আমাকে দেখিয়েছিল, কিন্তু এখন এই হাঁটু ভর্তি জলে আমরা এত দূর পর্যন্ত হেঁটে যাব কিভাবে? এমনিতেই বৃষ্টি হচ্ছে, তার উপর রাস্তায় এত জল জমে আছে, আমরা তো ভিজে যাব মা। ভিজলেও কিছু করার নেই, আজকে আমি আমার বড় মেয়ের বাড়িতে যাবই। এত দূর যখন এসেছি তখন আমার বড় মেয়ের সঙ্গে দেখা না করে আমি এখান থেকে যাব না। চল, আমরা বরং কবিতার বাড়িতে গিয়ে জামা কাপড় পাল্টে নেব। একটু কষ্ট করে চল মা। এই বলে সঙ্গীতা দেবী তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটু ভর্তি জল পেরিয়ে কবিতার শ্বশুরবাড়ির সামনে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তারা কবিতাকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তারা দেখে যে প্রচন্ড বৃষ্টির মধ্যে কবিতা বাড়ির সামনে বসে বসে জামা কাপড় কাচ্ছে, আর যা দেখে রিঙ্কি এবং তার মা দুজনেই আকাশ থেকে পড়ে। তারা নিজের চোখে বিশ্বাস করতে পারে না তাদের বাড়ির মেয়ে এতটা কষ্টে জীবন কাটাচ্ছে। মা, দিদির একই অবস্থা হয়েছে। আমার দিদি এরকম বৃষ্টির মধ্যে বাইরে ভিজে ভিজে জামা কাপড় কাচ্ছে, কিন্তু কেন? দিদিদের বাড়িতে কি জলের ব্যবস্থা নেই? চলো মা, দিদির কাছে যাই। দিদি কেন এত কষ্ট করছে আমাকে জানতেই হবে, আমার ভীষণ কান্না পাচ্ছে। তখনই তারা দেখে যে বাড়ির মধ্যে থেকে কবিতার শাশুড়ি মা রূপালী দেবী আরো অনেক অনেক জামা কাপড় নিয়ে বাইরে বেরিয়ে আসে। কি হলো, তোমার এখনো জামা কাপড় কাচা হলো না? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জামা কাপড় কাচতে তোমার তো দারুণ মজা হচ্ছে। এই নাও, আজকে আমি আমাদের বাড়ির সব জানালার দরজার পর্দা খুলে দিয়েছি, আর বিছানার চাদর বালিশের কভার সব খুলে এনেছি। আজকে যখন এতটা বৃষ্টি হচ্ছে তাহলে সবই কেচে ধুয়ে নাও।
কিন্তু মা, আমি 2 ঘন্টা ধরে বৃষ্টির মধ্যে বসে আছি। আপনি এমনিতেই আমাকে আজকে অনেক জামা কাপড় কাচতে দিয়েছেন, তারপর আজকে আবার পর্দা, বিছানার চাদর এগুলো কাচার কি দরকার ছিল? এতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে থাকলে আমার তো আবার শরীর খারাপ করবে। এমনিতেই আমার হাঁচি শুরু হয়ে গেছে, তাছাড়া তো জামা কাপড় আমি মেলবো বা কোথায়? বাবা, বড় লোকের বেটি গো আমার, বৃষ্টিতে ভিজলে নাকি ওনার শরীর খারাপ করে। এসব বড় লোকি চাল আমার বাড়িতে চলবে না। মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে এসেছো তুমি, তাই আমরা যেরকম ভাবে থাকি তোমাকেই সেরকম ভাবে থাকতে হবে। আর এতই যদি তোমার এখানে থাকতে কষ্ট হয়, তাহলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতার চোখে জল চলে আসে, আর সে চোখে জল নিয়ে আবার জামা কাপড় কাচতে শুরু করে। কবিতার উপর এরকম অত্যাচার দেখে তার মা এবং বোন কিছুতেই সহ্য করতে পারে না, আর তখনই তারা সেখানে তেড়ে আসে। আপনার সাহস কি করে হলো আমার মেয়ের উপর অত্যাচার করার? কি ভেবেছেন আপনি আমার মেয়েটাকে অত্যাচার করে মেরে ফেলবেন? এটা আমি কিছুতেই হতে দেব না। আমার মেয়েকে আপনারা কিভাবে রেখেছেন এখানে 2 মিনিট দাঁড়িয়েই আমি বুঝতে পেরেছি। মা কবিতা, তোর উপরে এত অত্যাচার হয়, তুই একবারও আমাদেরকে ফোন করে জানাসনি কেন? মা, তোমরা এখানে হঠাৎ করে, তোমরা এখানে কিভাবে এলে? আর আমার শ্বশুর বাড়ি বা তোমরা চিনলে কিভাবে? আজকে এতদিন পর আমার কথা বুঝি তোমাদের মনে পড়েছে? মা, এত কথা বলার সময় নেই মা, তুমি পুলিশকে ফোন করো। যতক্ষণ না পুলিশ এদেরকে গ্রেপ্তার করছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। আমার দিদির অবস্থা কি হয়েছে, আমি কিছুতেই আমার দিদির কষ্ট সহ্য করতে পারছি না। আমার দিদি যেখানে রাজমহলের মতো বাড়িতে রানীর মতো জীবন কাটাতো, সেখানে আমার দিদি এখন বাড়ির চাকর হয়ে গেছে। এরকম বলিস না বোন, আমি এখানে খুব ভালো আছি। আর তাছাড়া ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা তো মেনে নিতেই হবে। তোমরা যদি এখন পুলিশে খবর দাও তাহলে আমার সংসারটা একেবারে তছনছ হয়ে যাবে। আর তোমরা যে আজকে এখানে এসেছো এটা দেখে আমি খুব খুশি হয়েছি। চলো তোমরা ঘরের মধ্যে চলো। সঙ্গীতা দেবী এবং রিঙ্কি কোনো কথা শুনতে প্রস্তুত হয় না, কারণ তারা রূপালী দেবীর এরকম অত্যাচারী রূপ দেখে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত ছিল। আসলে রূপালী দেবী প্রচন্ড নিষ্ঠুর এবং অত্যাচারী মহিলা ছিল। শুধু তাই নয়, সে প্রচন্ড পরিমাণে লোভীও ছিল। তার ছেলে চন্দন বড়লোকের মেয়েকে বিয়ে করলেও যেহেতু কবিতা তার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধেই তাকে বিয়ে করে, তাই তার বাবা মা কবিতার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে। সেই জন্য কবিতা তার বাপের বাড়ি থেকে কোনো রকম যৌতুক বা টাকা পয়সা শ্বশুর বাড়িতে নিয়ে আসতে পারে না। তাই রূপালী দেবীর প্রচন্ড পরিমাণে রাগ হয়, আর সে তার বৌমার উপর অত্যাচার করবে বলে ঠিক করে। বর্ষাকালের মধ্যেই চন্দন এবং কবিতার বিয়ে হয়। তাই রূপালী দেবী মনে মনে ভাবে, এদের বিয়েটা বর্ষাকালেই হয়েছে, একদিক থেকে সুবিধা হয়েছে। আমি বৌমার উপর বেশ ভালো মতো অত্যাচার করতে পারবো। ভেবেছিলাম বড়লোক বাড়ির মেয়েকে ছেলেটা বিয়ে করছে, আমি অনেক অনেক যৌতুক পাবো, জায়গা জমি পাবো, ফ্ল্যাট পাবো, কিন্তু আমি তো কিছুই পেলাম না। এবার এই মেয়েটাকে ভালো মতো আমি মজা দেখাবো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর রূপালী দেবী ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করে দেয়। একদিন কবিতা যখন স্নান করার জন্য বাথরুমে যাবে তখন, এই যে কোথায় যাচ্ছ তুমি? সংসারের সমস্ত কাজকর্ম রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ মা, আমার সব কাজ হয়ে গেছে, আমি এবার বাথরুমে যাচ্ছি। এই কটা জামা কাপড় আছে, এগুলো কেচে আমি স্নান করে নেব। কিন্তু বাথরুমের কল থেকে জল পড়ছে না, মনে হচ্ছে ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে। ট্যাঙ্কে জল ভরতে হবে। কোনো প্রয়োজন নেই ট্যাঙ্কে জল ভরার, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। যাও তুমি ছাদে চলে যাও, ছাদে গিয়ে এই সুন্দর বৃষ্টিতে স্নান করে চলে এসো, আর জামা কাপড়গুলোও কেচে নেবে। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতা খুবই অবাক হয়। কিন্তু মা, আমি বাথরুমে স্নান না করে বৃষ্টিতে ভিজতে যাব কেন? আমার এখন বৃষ্টিতে ভেজার কোনো ইচ্ছা নেই। তাছাড়া আজকে আমাকে শ্যাম্পুও করতে হবে। এভাবে বৃষ্টির নোংরা জলে শ্যাম্পু করা ঠিক হবে না। আরে, আমি তোমাকে কি জন্য বৃষ্টির জলে স্নান করতে বলছি তুমি বুঝতে পারছো না? ও, তুমি তো আবার বড় লোকের মেয়ে, তাই তোমার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কমই আছে। তুমি জানো না আমরা বর্ষাকালে ইলেকট্রিসিটি বিল যাতে কম আসে সেই জন্য সাশ্রয় করে চলি। এখন তুমি ট্যাঙ্কে জল ভরার জন্য মোটর চালালে ইলেকট্রিকের বিল বাড়বে, সেই জন্য কোনো দরকার নেই। পুরো বর্ষাকালটা তোমাকে বৃষ্টির জলে স্নান করতে হবে। যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি স্নান করে এসে আমাদেরকে খেতে দাও। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতার ভীষণই খারাপ লাগে, কিন্তু তবুও সে কোনো কথা না বলে বৃষ্টির জলে স্নান করতে চলে যায়। আর সে বাইরে থেকে বৃষ্টির জলে জামা কাপড় কেচে নিয়ে আসে আর স্নানও করে নেয়। কিন্তু বৃষ্টির জলে স্নান করার পর তার গা হাত পা ভীষণ পরিমাণে চুলকাতে থাকে, কারণ বৃষ্টির জলে ভেজার পর অবশ্যই পরিষ্কার জল দিয়ে আরেকবার স্নান করার প্রয়োজন পড়ে। কিন্তু সেটাও কবিতার শাশুড়ি মা তাকে করতে দেয় না।
নিরুপায় হয়ে কবিতা জামা কাপড় পরিবর্তন করে বাড়ির সবাইকে খাবার খেতে দেয়। সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে কবিতা যখন বাসন মাজতে যাবে তখনও সে দেখে যে রান্নাঘরে বেসিনের কল থেকে জল পড়ছে না। একি মা, এখনো তো কল থেকে জল পড়ছে না, আপনি কি এখনো পর্যন্ত ট্যাঙ্কে জল ভরেননি? ও, আপনি হয়তো ভুলে গেছেন। ঠিক আছে, আমি ট্যাঙ্কে জল ভরে দিচ্ছি, তারপর আমি বাসনগুলো মেজে নেব। এই, তোমাকে কে বললো আমি ট্যাঙ্কে জল তুলতে ভুলে গেছি? আমি তোমাকে বললাম না এই বর্ষাকালে আমি সাশ্রয় করতে ভালোবাসি। যতদিন বর্ষাকাল থাকবে ততদিন ট্যাঙ্কে জল ভরা হবে না। বৃষ্টির জলেই তুমি জামা কাপড় কাচবে, বাসন মাজবে, ঘর মুছবে, স্নান করবে, সবকিছু করবে। এমনকি পটি করার জলও তুমি বাইরে থেকে নিয়ে আসবে। বর্ষাকালে এটাই তো সুবিধা। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতা একেবারে আকাশ থেকে পড়ে। সে ভাবতেও পারেনি শ্বশুর বাড়িতে এসে তাকে বর্ষাকালে এভাবে কষ্টের মধ্যে দিন কাটাতে হবে। সেই সাথে কবিতা খুব ভালো মতোই বুঝতে পারে তার শাশুড়ি ইচ্ছাকৃতভাবে তার উপর অত্যাচার করছে, কিন্তু কবিতার কিছু করার থাকে না। সে মুখ বুঝে সবকিছু সহ্য করে। আর এরকম ভাবে প্রত্যেক দিন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির কাজকর্ম করার ফলে কবিতার প্রচন্ড পরিমাণে জ্বর আসে, এমনকি সে বিছানা থেকে উঠতেও পারে না। কি হলো মহারানী, এখনো শুয়ে আছো কেন? দুপুরবেলা ভাত খেয়ে ঘুমালে আর এখন সন্ধ্যা 6টা বেজে গেল, তবুও তোমার ঘুম ভাঙছে না? বাড়ির বউ এরকম ভাবে ভর সন্ধ্যাবেলা ঘুমালে সংসারের আয় উন্নতি সব চলে যাবে। তাড়াতাড়ি ওঠো। মা, এই বৃষ্টিতে ভেজার জন্য আমার প্রচন্ড জ্বর এসেছে আর আমার মাথাও প্রচন্ড যন্ত্রণা করছে। আমি একদম উঠে দাঁড়াতে পারছি না মা। ওরে বাবা, বড়লোকের মেয়ের ঢং কম না। এসব বড়লোকি চাল আমার বাড়িতে চলবে না। অল্প একটু বৃষ্টিতে ভিজলে আবার কারোর জ্বর হয়? আমরা কি বৃষ্টিতে ভিজি না মনে করেছো? তুমি বাড়িতে আসার আগে পর্যন্ত আমি তো বর্ষাকালে এরকম ভাবে ভিজে ভিজে বাড়ির সব কাজ করতাম। চুপচাপ নাটক না করে উঠে পড়ো। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার পকোড়া খাওয়ার খুবই ইচ্ছা করছে। তুমি আমার জন্য চিকেন পকোড়া বানিয়ে নিয়ে এসো, যাও। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতার কিছু বলার থাকে না। সে গায়ে জ্বর নিয়েই খুবই কষ্ট করে উঠে দাঁড়ায় আর কোন রকম ভাবে ধীরে ধীরে সে রান্নাঘরে চলে যায়। কিন্তু পকোড়া বানানোর সময় কবিতা দেখে যে বাড়িতে চিকেন শেষ হয়ে গেছে। এর ফলে তার শাশুড়ি মা সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তাকে বাজার থেকে চিকেন কিনতে পাঠিয়ে দেয়। আর কবিতা যেহেতু গায়ে জ্বর থাকে তাই বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোর ফলে তার প্রচন্ড পরিমাণে শীত করে আর সে কাঁপতে কাঁপতে কোন রকমে বাজারে গিয়ে পৌঁছায়। কবিতা যখন চিকেন কেনার জন্য দোকানে যায় তখনই পাশে এক ইলিশ মাছের দোকানে কবিতা তার বাবাকে ইলিশ মাছ কিনতে দেখে। না, বাবা যদি আমাকে এরকম অবস্থায় দেখে তাহলে বাবা জেনে যাবে আমি আমার শ্বশুর বাড়িতে ভালো নেই, তাই আমি বাবার সামনে কিছুতেই যেতে পারবো না। এই বলে কবিতা লুকিয়ে পড়ে। এরকম ভাবেই কবিতা তার শ্বশুর বাড়িতে বছরের পর বছর কাটিয়ে দেয়। কিন্তু আজকে কবিতার মা এবং বোন সমস্ত সত্যি ঘটনা জানতে পারে, তাই তারা পুলিশকে ফোন করতে যায়। তখনই রূপালী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দিদি, আপনারা দয়া করে পুলিশে ফোন করবেন না। আমি আমার বৌমার উপর অত্যাচার করে খুব ভুল করে ফেলেছি। আমি আর কখনো এরকম করব না। আমি আমার বৌমাকে এবার খুব সুখে রাখবো, আমি কথা দিচ্ছি। দয়া করে আপনারা পুলিশে খবর দেবেন না দিদি। কবিতাও তার মা এবং বোনকে অনেক করে অনুরোধ করে যাতে তারা পুলিশে খবর না দেয়। তাই কবিতার মা এবং বোন কোনো কথা না বলে সেদিন বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়িতে গিয়ে তারা কবিতার বাবাকে সব কথা বলে। আর মোহনবাবু তার মেয়ের কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে তার প্রপার্টির অর্ধেক অংশ কবিতার নামে লিখে দেয়। সেই সাথে কবিতা এবং তার শ্বশুরবাড়ির পরিবারের থাকার জন্য শহরের একটা ভালো জায়গায় মোহনবাবু তাদের জন্য সুন্দর একটা বাড়ি তৈরি করে দেয়। সেই সাথে তার বন্ধুর কোম্পানিতে কবিতার স্বামী অর্থাৎ চন্দনকে ম্যানেজার হিসেবে নিযুক্ত করে। আর তারপর থেকে কবিতার শাশুড়ি মা তার সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। এভাবেই কবিতা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে।